যে জিনিস ভিডিওতে দেখাইনি বা রান্না করিনি সেই জিনিস যদি আপুরা কমেন্টস করে কেমন লাগে বলেন তো? আমি কিন্তু ভিডিওর মেইন পর্বগুলো একটু ছোট, ছোট করে কেটে শুরুতে দেখাই। তার জন্য কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেছে আমি মুরগি রান্না করেছি। আসলে আমি কিন্তু চিকেন বিরিয়ানি করেছি। তারপরে হচ্ছে ভিডিওর প্রায় ৭ থেকে ৮ মিনিট পরে আমি আমার ছেলের জন্য সবার কাছে জন্মদিনের দোয়া চেয়েছি। কিন্তু কেউই ভিডিও রিলেটেড কমেন্ট করে নাই। শুধু ৩ টা আপু ভিডিও দেখে খুব সুন্দর মতামত করেছেন। তাদের নাম না বললে নয়। বাংলাদেশী ব্লগার লিপি, আর হচ্ছে আকিব, রাফিদ মম ব্লগ, রিয়া হোম স্টোরিজ, এই ৩ টা আপু কিন্তু ভিডিও দেখে ভিডিও রিলেটেড মানে মন্তব্য করেছেন আর আমার ছেলের জন্য দোয়া করেছেন। তা আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটি সকালে খাবারের পর থেকে শুরু করেছি। তো খাবারের পরে কিন্তু কিছু থালাবাটি অপরিষ্কার হয়েছে, সেগুলো ধুইয়ে নেব আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেই গল্পটা হচ্ছে আমার ভিডিও নিয়ে। তো কিছু, কিছু আপুরা ভিডিও দেখে কিন্তু ভিডিও না দেখে একটা দৌড় দিয়ে এসে একটুখানি দেখে কমেন্ট করে। কিন্তু এটা যে তাদেরও ক্ষতি হয় জানে না। তো যাই হোক, কিন্তু সবার কাছে অনুরোধ রইলো ন্যূনতম ৪ থেকে ৫ মিনিট ভিডিও দেখে খুব সুন্দর একটা কমেন্ট করবেন। এতে করে অনেক বেশি ভালো লাগে। কারণ এমন কমেন্ট করেন যেগুলো ভিডিওতে কখনো করিই নাই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো সংসারে কিন্তু যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু আলসেমি করে বসে থাকলে হবে না। সময়ের ভিতরে বাসার সব কাজ কিন্তু করে নিতে হবে, যেমনটা আমি করি। আমি কিন্তু নিজে নাস্তা করেছি, আমার বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। আর হচ্ছে ছেলে কিন্তু আজকে শুক্রবার, ওর আবার বাংলা পরীক্ষা আছে। তো পরশুদিন কিন্তু ও বাংলা পরীক্ষা দিয়েছে, ৮৮ মার্ক পেয়েছে। আর সর্বোচ্চ যে পেয়েছে সে পেয়েছে ৯১, আর বাকিরা ৮৪, ৮০ করে পেয়েছে। তো রেজাল্টটা তেমন একটা ভালো হয় নাই। তার জন্য আজকে মানে জুমার দিন শুক্রবারেও কিন্তু ওর এক্সাম আছে। তো রাতে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা নেবে। আর বিকেলে মানে দুপুরে ২:৩০টার পরে মানে ২:৪০ থেকে নেবে বাংলা পরীক্ষা সন্ধ্যা পর্যন্ত। তার জন্য কিন্তু ছেলেটা মানে তাড়াহুড়া করে সকালের খাবার খেয়ে ওভারটাইম করার জন্য চলে গেছে। তো তার জন্য সকালের খাবারটুকু আর আপনাদের সাথে ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো মানি প্লান্ট গাছের যত্ন করার জন্য চলে আসলাম থালাবাটি ধোয়ার পরে। তো সব আপুরাই কিন্তু সবসময় আমার এই মানি প্লান্টগুলো খুব বেশি ভালোবাসেন আর অনেক বেশি পছন্দ করেন। তো মানি প্লান্ট গাছ গ্রো করার শুধু একটাই হচ্ছে ২ দিন পর, পর পানি চেঞ্জ করে পুরো গাছ শাওয়ার করিয়ে দিলে আর আলো ছায়াযুক্ত স্থানে রাখবেন, সরাসরি রৌদ্রের আলোতে রাখবেন না। দেখবেন খুব সুন্দর গ্রো হবে। তা আমার বাসার ভিতরে কিন্তু পানিতে রাখা মানি প্লান্ট অনেক আছে। তো খুব সুন্দর গ্রো হয়েছে। তো সবসময় তো আপনাদের সাথে আমি শেয়ারে করি। আর কিচেন কাউন্টার টপটাও খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর চলে আসলাম জামা কাপড় ভাঁজ করে নেব। তো এই জামা কাপড়গুলো গতকাল ধুয়ে দিয়েছি একটু শেষ টাইমে। তো সেগুলো শুকিয়ে গেছে। তো আমি রৌদ্রে থেকে এনে এখন হচ্ছে ভাঁজ করে এগুলো আমি ওয়ারড্রোবে এবং নির্দিষ্ট জায়গায় রেখে দেব। বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া। কারণ দেখা গেছে বাসার বিভিন্ন জায়গায় যদি জামা কাপড় লটকানো থাকে তাহলে দেখবেন বাসা যতই গুছিয়ে রাখেন না কেন দেখতে ভালো লাগবে না। তা আমি সবসময় কিন্তু জামা কাপড় আগে ভাঁজ করে রাখি। তারপর ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেই। তাছাড়া আমি কিন্তু দিনে ২ বার জামাকাপড় মানে গুছিয়ে রাখি। একবার হচ্ছে বিকেলে জামাকাপড় তার পরের দিন গুছিয়ে রাখি। আর হচ্ছে সকালে যে জামাকাপড়গুলো আমার হাসব্যান্ড ধুয়ে যায়, সেগুলো আমি দুপুরে ভাঁজ করে রাখি। তো এগুলো হচ্ছে আমার গতকাল বিকালের জামাকাপড়। তো সেগুলো এখন হচ্ছে ভাঁজ করে নেব। তো অনেক যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে আর হচ্ছে শীতকালে কিন্তু শীতের পোশাক
তারপর কাঁথা কম্বল সব কিছু মিলিয়ে কিন্তু অনেক জামা কাপড়। তো এগুলো ভাঁজ করতে করতেও কিন্তু প্রায় ১ ঘন্টা সময় চলে যায়। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ দেখতে আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও ব্লগ ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশন প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কারো না কারো ভিডিও থেকে কিন্তু অনেক আইডিয়া নিয়ে আমরা আমাদের সংসার জীবন অনেক সুন্দর করে পরিচালনা করতে পারি। কারণ একেকজনের লাইফস্টাইল একেক রকম। আমি কিন্তু সব আপুদের লাইফস্টাইল থেকে অনেক কিছুই শিখি। কারণ আমরা ইউটিউবে ভিডিও দেই, শুধু এগুলো কিন্তু কেউ না কেউ শিখে আবার মানে বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। তো ওয়ারড্রোবের ভিতরে জামাকাপড়, বিছানার চাদরগুলো রেখে দিয়েছি। তো জামাকাপড় কিন্তু ছোট আমার যে র‍্যাক, সেই র‍্যাকে কিন্তু ধরে না। তার জন্য ওয়ারড্রোবে রেখে দেয়। আবার প্রয়োজন মতো যখন ড্রেস পরি তখন ওয়ারড্রোব খুলে নিয়ে নেই। আর ওয়ারড্রোবের উপরে হচ্ছে বাস্কেটে আমার মেয়ের ছোট, ছোট যে শীতের পোশাকগুলো আছে সেগুলো গুছিয়ে রাখি। তারপর হচ্ছে আমি কিন্তু এই ফাঁকে সংসারের বাদবাকি কাজগুলো করে নিয়েছি। গোসল করে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, বেডরুম আমার ছেলের বেডরুম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্না করে নেব। তো আজ হচ্ছে আপনাদের সাথে ২ টা রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি সবসময় কিন্তু রান্নাগুলো আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আমি হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি কাঁচামরিচও সাথে। আমি সবসময় কিন্তু মাছ রান্না করলে হামানদিস্তায় থেঁতো করে তারপর হচ্ছে রান্না করি খুবই সিম্পলভাবে। তো লবণ দিয়ে দিয়েছি, আমি সবসময় পেঁয়াজ রসুনের সাথে লবণ দিই। আর এখানে হচ্ছে ২ টেবিল চামচ হলুদ আর ২ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি রুই মাছ দিয়ে দেব। তো আজকে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আর কাঁচকলা রান্না করব, সাথে ধনেপাতা আর হচ্ছে লাউ শাক। কালার ঠিক রেখে কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার এই ২ টা রেসিপি আপনারা শিখে নিতে পারবেন। রান্না হচ্ছে এমন একটা আর্ট, কারণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু সব রান্না অনেক বেশি মজা হয়। আর একটা কথা, আমি কিন্তু কখনোই পুকুরের মাছ ভেজে রান্না করি না। কারণ আমার কাছে ভেজে রান্না করলে মাছের স্বাদ লাগে না, কেমন জানি মানে তুস লাগে। তো যাই হোক, আমি সবসময় পুকুরের মাছ কষিয়ে রান্না করি। আর তাছাড়া আমরা কখনোই খামারের মাছ খাই না। একেবারে পুকুর থেকে আমার হাসব্যান্ড কিন্তু মাছ নিয়ে আসে। তো একটু ছোটো সাইজের রুই মাছ, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো মাছ কষিয়ে এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নেব। তো এই ফাঁকে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলোকে এখন প্লেটে তুলে নেব। আর হচ্ছে ফাঁকে, ফাঁকে কিন্তু আমি লাউ শাক কেটে নিয়েছি, চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো ভিডিও কিন্তু বেশি বড় দিলে কিন্তু আপুরা দেখতে ভালোবাসে না। তার জন্য কিন্তু মেইন পর্বগুলো আপনাদের সাথে তুলে ধরি। তো তরকারিটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বাংলা কলা। তো আমরা কিন্তু বাংলা কলা মাঝে মধ্যে কিন্তু রুই মাছ দিয়ে রান্না করে খাই। আমাদের এই ভোলা জেলা অঞ্চলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও কিন্তু বাংলা কাঁচকলা যেটা সেটা রান্না করে খাই, বা রুই মাছ কাতলা মাছ দিয়েও অনেক বেশি মজা লাগে। কারণ একেক জায়গার মানে ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু একেক স্টাইলে রান্না করে। তো রান্না যেরকম হোক না কেন মন দিয়ে রান্না করলে সব রান্নাই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো তরকারিটা কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। অল্প একটু মানে বাটি ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি মাছটা রান্না করে নেব। তো আমার কিন্তু গ্যাসের সিলিন্ডারের মানে একটা কর্নার বাইরে, মানে গ্যাসের সিলিন্ডার রাখার কারণে আমি কিন্তু একই সাথে ২ চুলায় রান্না করতে পারি না। তার জন্য এক পাশে রান্না করলে আর বাকি অন্য পাশে আবার অন্যভাবে ক্যামেরা দিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে নেব। তো শীতকালীন সময়ে কিন্তু ধনেপাতা দিলে যেকোনো তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেটা মাছ ছাড়া যদি নিরামিষ তরকারিও হয়। তো আমি সবসময় কিন্তু আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি। কারণ আমিও কিন্তু সংসার জীবনের শুরুতে মানে ইউটিউব থেকে রান্না শিখে তারপর রান্না করেছি। ১ম কিন্তু আমি অত বেশি রান্না করতে পারি নাই। তবে আমার শাশুড়ির কাছ থেকেও কিছু রান্না শিখেছি। বাবার কাছ থেকে, আমার মা, আমার দাদি, মানে একটু, একটু করে সবার কাছ থেকে রান্না শিখেছি। কারণ যেকোনো জিনিস শিখার কোনো বয়স নেই। আর এ ফাঁকে হচ্ছে পেঁয়াজ রসুন থেঁতো করে তার উপরে আমি
মানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছে কিন্তু একটু আষ্টা গন্ধ থাকে। এভাবে পেঁয়াজ রসুনের সাথে যদি ভেজে নেওয়া যায় তাহলে সেই গন্ধটা থাকে না। তবে কাঁচামরিচ কিন্তু আমি রুই মাছের তরকারির সাথে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ লাউ শাকের সাথে কাঁচামরিচটা দিতে পারি নাই। তবে শাকটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো হলুদ মরিচ দিয়ে দিলাম। শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু হলুদ মরিচের পরিমাণ কম দিবেন। এতে করে শাকের কালারটা সবুজ থাকবে। আর শাকের ডাঁটা আর যে কোনো তরকারি শাকের সাথে দিলে আগে একটু নরম করে নিবেন। এতে করে শাকের কালারটা অনেক বেশি সবুজ থাকবে। আমার হাসব্যান্ড আবার শাকের কালার যদি লাল হয়ে যায় তাহলে খেতে তেমন একটা পছন্দ করে না। তার জন্য কিন্তু একেবারে সবুজ কালার রেখে আমি কিন্তু সবসময় লাউ শাক রান্না করি। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানির সাথে কিন্তু এই ডাঁটা আর হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে। বাদবাকি শাক দিলেও কিন্তু একে জ্বলে সেদ্ধ হয়ে যাবে। কখনো শাকে মানে ২ বার পানি এড করবেন না। এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর এক জ্বলে কিন্তু শাক রান্না করবেন। দেখবেন শাকের কালারটা একেবারে সবুজ থাকবে। তো বেশি পরিমাণে শাক দিয়েছি কিন্তু একটুখানি হয়ে যাবে সেদ্ধ হয়ে। তো দেখেন কতটুক হয়ে গেছে আর শাকের কালারটা দেখেন একেবারে সবুজ। তো এম স মানে সকালবেলা 1/2 কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ছোট চিংড়ি দিয়ে সবসময় শাক রান্না করলে সাথে আলু দিলে অনেক বেশি মজা লাগে। তো রুই মাছের তরকারির চেয়েও কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাক রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। যেহেতু খাবারের পরে ভয়েস দেই সেই হিসাবেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দেবো, একটু নরম হতে হবে। তো এখন একটু কাঁচা আছে শাকটা। তো দেখেন কালারটা একেবারে সবুজ হয়েছে। অনেক বেশি দুর্দান্ত মানে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু মজা হয়েছে। তো আমি এখন ২ টা তরকারি বেড়ে নেবো। তো আজকে সবাই কিন্তু এই ২ টা তরকারি দিয়ে ভাত খাবো। তো আমার হাসব্যান্ড যেদিন বাসায় থাকে সেদিন আমি একটু বেশি পরিমাণে যেকোনো তরকারি রান্নার চেষ্টা করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই যাতে সবার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারে সে কামনায় সবার সুস্থতা আরও একবার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।